আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুরি সালমা, কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হসপিটাল। পাশাপাশি চেম্বার করছি হলিল্যাব হেলথ কেয়ার, 6তলা বাস স্ট্যান্ড, জামগোড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। এখানে আমি চেম্বার করছি প্রতি রবি ও বুধবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আজকে আমি কথা বলবো মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে। বন্ধ্যাত্বর ডেফিনেশন যদি আমরা বলতে যাই যে আনএবল টু কনসিভ আফটার 1 year অফ রেগুলার আনপ্রোটেক্টেড কয়টাস, এটাকে আমরা বন্ধ্যাত্ব বলছি। মানে 1 বছর আপনারা কোনো প্রোটেকশন ছাড়া সহবাস করার পরেও যদি বাচ্চা না হয়, সেটাকে আমরা বন্ধ্যাত্ব বলবো। বন্ধ্যাত্ব 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাথমিক বন্ধ্যাত্ব, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বন্ধ্যাত্ব। প্রাথমিক যেটা, যে মহিলা কখনোই কনসিভ করে নাই, সেটাকে বলা হয় প্রাথমিক বন্ধ্যাত্ব। আর সেকেন্ডারি বলতে বোঝায় যার আগে একটি বাচ্চা কনসিভ হয়েছে বা অ্যাবর্শন হয়েছে বা কোনো কারণে বাচ্চাটা আর থাকে নাই বা কনসিভ হয়েছিল কোনো এক সময়, সেটাকে বলা হয় সেকেন্ডারি বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব যে শুধু মহিলাদের হয় তা না, এটা পুরুষদেরও হতে পারে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে মহিলারা যখন একজন ডক্টরের কাছে আসে, তখন আমরা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাই বন্ধ্যাত্বর কারণ বের করার জন্য, তখন তারা দেখা যায় যে শুধু তারা সামাজিক প্রেক্ষাপটেই হোক, তারা চায় না পুরুষ যে আছে পার্টনার, সে পরীক্ষা করাতে চায় না, চায় যে হচ্ছে তার পার্টনার মহিলার আগে পরীক্ষা করুক। তার যদি কোনো সমস্যা না থাকে তখন হচ্ছে তার হাজব্যান্ড টেস্ট করবে, বা এরকম একটা মন মানসিকতা আছে। কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসার শুরুতেই 2 জনকেই আগে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, কারণটা বের করা প্রয়োজন। কারণ মহিলাদের যেমন 60% ক্ষেত্রে বন্ধ্যাত্ব হতে পারে, তেমনি 40% ক্ষেত্রে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব সমস্যা দেখা যায়। আর আপনাদের এই বন্ধ্যাত্বটা আমরা কখন বলবো? যে দেখা যাচ্ছে বিয়ের 1 মাস 2 মাস কনসিভ হচ্ছে না, তখন আমরা বন্ধ্যাত্ব সেটাকে বলবো না। আমরা বলবো যে কমপক্ষে তারা 1 বছর কোনো ধরনের প্রোটেকশন ইউজ করবে না, 1 বছর একসাথে থাকবে, থাকার পরেও যদি বাচ্চা না হয়, কনসিভ না হয়, সেক্ষেত্রে আমরা সেটা বলবো যে এটা বন্ধ্যাত্বের সমস্যা। বন্ধ্যাত্বের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। মহিলাদের যে কারণে হয় তার মধ্যে কমন সমস্যা হচ্ছে তার নিয়মিত যে ডিম্বক্ষরণ, সেই ডিম্বক্ষরণটা না হওয়া। তারপরে 2 টিউবে যদি ব্লক থাকে, ডিম্ব নালীতে ব্লক থাকলে হচ্ছে বন্ধ্যাত্ব হতে পারে। আর কিছু রোগ যেমন হচ্ছে থাইরয়েড, ডায়াবেটিস এবং কিছু ইমিউনোলজিক্যাল সমস্যা, সেই কারণে বন্ধ্যাত্ব হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রেও এরকম কিছু রোগের কারণে হয়, আবার হরমোনের সমস্যা থেকেও হয়। বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে প্রকৃত কারণটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। যে কারণে বাচ্চা হচ্ছে না, সেটার প্রপার ট্রিটমেন্ট করলে কনসিভ করা সম্ভব। এমনও দেখা গেছে 5 বছর 7 বছর বাচ্চা হয় না, কিন্তু চিকিৎসার মাধ্যমে তার বাচ্চা হয়েছে। পুরুষদের যে বন্ধ্যাত্ব সমস্যা অনেক কারণেই হতে পারে। যে তাদের যে প্রথম পরীক্ষাটা আমরা করাই সিমেন অ্যানালাইসিস, যে বীর্যের শুক্রাণুর পরিমাণটা কীরকম। সাধারণত 40 মিলিয়নের মতো শুক্রাণু প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় তার থেকে কিন্তু কম থাকে, 20 মিলিয়নের কম থাকে, তাহলে আমরা সেটা বলি হচ্ছে অলিগোজোস্পার্মিয়া। আর যদি দেখা যায় যে হচ্ছে তাদের কোনো শুক্রাণুই নাই, অ্যাজোস্পার্মিয়া, সেক্ষেত্রে কনসিভ হয় না। অলিগোস্পার্মিয়া অনেক সময় দেরিতে হলেও কনসিভ হয়, কিন্তু অ্যাজোস্পার্মিয়াতে কনসিভ হতে চায় না, মানে হয়ই না। পরে এটা চিকিৎসা দেখে কোন কারণে তার অ্যাজোস্পার্মিয়া। অনেকের আছে যে হরমোনের সমস্যা, হরমোনের কারণে তার ওটা তৈরি হচ্ছে না বডিতে, সেই ক্ষেত্রে হরমোন ইনজেকশনের মাধ্যমে দিলে সেটা তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যেই নালী দিয়ে শুক্রাণুটা আসবে, সেই নালীতে সূক্ষ্ম ব্লক থাকে বা ফাইব্রোসিস থাকে, সেই ক্ষেত্রে অপারেশন লাগে। একটা অপারেশনের মধ্যে ক্যানালাইজেশন করে পাতটা ক্লিয়ার করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই অপারেশনটা করা পসিবল হয় না, তখন ওই যে থেকে সরাসরি টেস্টিস থেকে স্পার্মটা নিয়ে আইভিএফ বা ইক্সি করা হয়, স্পার্মটা নিয়ে ডাইরেক্ট হচ্ছে ওভামের ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয়। এই পদ্ধতিও আছে। তবে পুরুষদের বন্ধ্যাত্ব চিকিৎসার যে ফলাফল, সেটা মহিলাদের তুলনায় কিছুটা জটিল এবং আনসাকসেসফুল। এ কারণে পুরুষদের বন্ধ্যাত্ব চিকিৎসায় যত দ্রুত আসবে ফলাফলটা তত দ্রুত ভালো হবে। আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরুষের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণে স্পার্ম কোয়ালিটি ডিটারিওরেট করে। অনেক দেখা যাচ্ছে স্পার্ম আছে কিন্তু সেটা ডেড স্পার্ম, অনেকের স্পার্ম আছে কিন্তু সেটা ডিফর্মড স্পার্ম, এগুলো দিয়ে বাচ্চা কনসিভ হয় না। এই জন্য ভালো স্পার্মটা পিক আপ করা বা স্পার্মটাকে হেলদি করা, এটার জন্য কিছু মেডিসিন আছে,
সেগুলো খেতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। পুরুষদের লাইফস্টাইলও কিন্তু এই বন্ধ্যাত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হচ্ছে যদি দেখা যাচ্ছে যে অনেকে অনেক গরম আবহাওয়ায় কাজ করে, গরম টেম্পারেচারে কারখানায় কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইট আন্ডারগার্মেন্টস পরে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষদের যে শুক্রাণু তৈরির হার সেটা কমে যায় এবং অনেক শুক্রাণু মারা যায়। আর তারপরে দেখা যাচ্ছে যে অনেকের লাইফস্টাইল ভালো না, দেখা যাচ্ছে ঘুম ঠিক মতো হয় না, তাদের যে খাচ্ছে খাবার দাবারের খাদ্যাভ্যাস ঠিক নয়, যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট নাই, ভিটামিনস নাই, সেই ক্ষেত্রে যে স্পার্মটা তৈরি হবে সেই স্পার্মটা প্রপার হয় না, হেলদি হয় না। এই জন্য এসব হেলদি করার জন্য কিছু মেডিসিনও আছে। আবার আমরা বলি যে তার লাইফস্টাইল চেঞ্জের দরকার হয়, সেগুলো বলি, একটু কুল টেম্পারেচারে থাকতে বলি। তারপর অনেকে দেখা যাচ্ছে ল্যাপটপ নিয়ে কাজ করে, পায়ের উপরে ল্যাপটপ নিয়ে কাজ করে, ল্যাপটপের যে হিটটা তৈরি হয় এই হিট থেকেও কিন্তু স্পার্মের প্রবলেম হয়, দেখা যাচ্ছে অনেক স্পার্ম মারা যায়, সেই ক্ষেত্রেও আপনার বাচ্চা কনসিভ হয় না। এছাড়াও বন্ধ্যাত্বের কারণ হিসাবে বলতে পারি, বর্তমানে মানুষের লাইফস্টাইল এখন অনেক অন্যরকম, আগের মতো না। এখন মানুষ রাতে দেরি করে ঘুমায়, তাদের খাদ্যাভ্যাস ভিন্ন রকম, তারা ফাস্টফুডের দিকে বেশি এডিক্টেড। এ কারণে তাদের মধ্যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তাদের নিয়মিত ডিম্বক্ষরণ হয় না দেখে তাদের কনসিভ হতে ডিলে হচ্ছে বা কনসিভ হচ্ছে না আদৌ। এবং মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাটি অনেক প্রকট আকার ধারণ করেছে এই লাইফস্টাইলের কারণে। এই পিসিওএস যাদের হবে তাদের দেখা যাচ্ছে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, তারপরে ব্রণ হওয়া এবং ঘাড় এগুলোতে কালো দাগ পড়া, আরও অনেক হরমোনাল ইমব্যালেন্স শরীরের মধ্যে তৈরি হতে পারে। এজন্য আমরা বন্ধ্যাত্ব চিকিৎসায় যেটা করি, প্রথমেই রোগীকে আমরা তার লাইফস্টাইলটা ঠিক করতে বলি। তাকে বলি যে আমরা নিয়মিত ঘুম দিবেন, স্ট্রেস ফ্রি লাইফ লিড করবেন। বর্তমানে স্ট্রেস একটা অনেক বড় বিষয়। তাদের খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম থাকে, এজন্য ফ্রেশ শাকসবজি এবং ফলমূল খেতে উপদেশ দেওয়া হয়। নিয়মিত ব্যায়াম করতে বলা হয় যাতে অতিরিক্ত ওজন বেড়ে না যায়, ওজন নিয়ন্ত্রণে রাখতে বলা হয়। এই যে লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি। এই কারণে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ এ মাস্ট ইন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। এর পরবর্তী ধাপে আমরা কারণ বের করি, কী কারণে তার হচ্ছে না। যদি ওভুলেশনের কারণে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনের মাধ্যমে চেষ্টা করি। মেডিসিনে না হলে ইনজেক্টেবল দেই, ইনজেকশনের মাধ্যমে আমরা ডিম্বক্ষরণটাকে ঠিক করি, তারপরে একটা টাইমিং দিয়ে দেই। এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্টটাকে দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি অল্প দিনের মধ্যে চিকিৎসা, 1-2 মাস হলো না, আমি ডক্টর চেঞ্জ করে ফেললাম, অন্য জায়গায় গেলাম, এরকম না। কমপক্ষে 6 থেকে 9 মাস আপনার চিকিৎসা নিতে হবে একজনের আন্ডারে। তারপরে না হলে আপনি অন্য জায়গায় সুইচ করতে পারেন, অথবা আপনার ডক্টরই আপনাকে সাজেশন দিতে পারে কোথায় গেলে আপনার ভালো হয়। আর যাদের টিউব ব্লক থাকে, যদি সিঙ্গেল টিউব ব্লক থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় মাইল্ড ব্লক হলে ল্যাপারোস্কোপির মাধ্যমে সেটা খুলে দেওয়া যায়। আর যদি সিভিয়ার ব্লক হয়, 2 টিউবই বন্ধ থাকে, সেই ক্ষেত্রে ডিম আসার কোনো সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আইভিএফ পদ্ধতিতে নিতে বলি। আইভিএফ পদ্ধতি অনেকে মনে করে যে আইভিএফ পদ্ধতি অনেক কস্টলি, একবারে 5-6 লাখ টাকা লাগে যায়। আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে হয় কি, প্রথমবার আপনার বেশি টাকা লাগলেও পরবর্তীতে যখন একবার ডিম সংরক্ষণ করে রাখা হবে, পরবর্তীতে মোটামুটি 50,000-এর মধ্যেই 2-3 বার ট্রাই করা সম্ভব। আইভিএফ পদ্ধতিরও ফেলিউর হতে পারে, এটা দেখা যাচ্ছে যে প্রথমবার দিলে ফেলিউর হয়, সেকেন্ড টাইম থার্ড টাইম দিয়ে সাকসেস হয়, এরকমও পেশেন্ট অনেক আছে। আইভিএফ পদ্ধতি আপনারা অনেকের ধারণা আইভিএফ মানে টেস্ট টিউব থেকে একটা বেবি নিয়ে আসে পেটের মধ্যে দিয়ে দেয়, বিষয়টা হচ্ছে এরকম না। এটা স্ত্রীর শরীর থেকে ওভামটা কালেক্ট করা হয়, হাজব্যান্ডের কাছ থেকে সিমেন্টটা কালেক্ট করা হয়, কালেক্ট করে দুইটাকে একসাথে ছোট ছোট জারের মধ্যে একসাথে মিলন করানো হয় একটা ফ্লুইডের মধ্যে। তারপরে সেটা যখন বাচ্চা তৈরি হয়, প্রথমে একটা কোষ থাকে, সেটা বিভাজিত হয়ে বড় হয়, যখন সেটা 16 সেল স্টেজে যায়, ব্লাস্টোসিস্ট স্টেজে যায়, তখন সেটাকে জরায়ুর মধ্যে দিয়ে ইমপ্লান্ট করা হয়। আমাদের দেশে যেহেতু মুসলিম কান্ট্রি, আমরা হাজব্যান্ড ওয়াইফেরটা নিয়েই ট্রাই করি। আর এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে। যদি হাজব্যান্ডের স্পার্ম না থাকে, সেক্ষেত্রে স্পার্ম ডোনরের মাধ্যমেও আপনারা কনসিভ করতে পারেন। সেক্ষেত্রে অন্য পুরুষের বীর্য যেটা
যেমন নেওয়া যায়, তেমন মহিলাদের যদি ডিমের সমস্যা থাকে অন্য মহিলার ডিম দিয়েও এটা আইভিএফটা করানো যায়। কিন্তু আমাদের দেশে এটা টোটালি নিষিদ্ধ, আমাদের দেশে এটা করা হয় না। কিন্তু বাইরের দেশগুলোতে যেমন ইন্ডিয়া আরও অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা খুব জনপ্রিয় পদ্ধতি। এই কারণে আমাদের দেশের সাকসেস রেটটা একটু কম। এটা দেখা যায় যে আমাদের দেশে খুব ভালো এমব্রায়োলজিস্টও নাই যে ভালো ওভাম পিক আপ করে সেই ওভামটা হচ্ছে আপনার সুস্থ ওভামটা দেওয়ার। এই জন্য কয়েকবার ফেলিউর হয়, কিন্তু একসময় কনসিভের হারটাও যে খুব কম তাও না, তারপরেও কনসিভ হয়। আর যে অনেক বাইরের দেশে যে অনেক মহিলার আছে জরায়ুর মানে সমস্যা, তাদের জরায়ু দেখা যাচ্ছে নাই, বা জরায়ুর ভিতরে হচ্ছে ব্লক, পর্দাটা বন্ধ, মানে জরায়ুর ভিতরে যে ক্যাভিটিটা থাকবে সেই ক্যাভিটিটাই বন্ধ বা পর্দা দিয়ে আটকানো, সেই ক্ষেত্রে অপারেশন করা পসিবল না। এই ক্ষেত্রে আমরা বিদেশের ক্ষেত্রে সারোগেসিটা অ্যালাউড, কিন্তু আমাদের দেশে এই সারোগেসি পদ্ধতিটা ইসলামে নিষিদ্ধ, এই কারণে এটা করা হয় না, কিন্তু বাইরের দেশে এটা করা হয়। আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে বা এ বিষয়ে আরও জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমার কাছে এখানে আসতে পারেন। আমি হলিল্যাব হেলথ কেয়ারে চেম্বার করছি। এটা 6 তলা বাস স্ট্যান্ড, জামগড়া, আশুলিয়া, সাভারে অবস্থিত। আপনারা যদি আসেন তাহলে এই বিষয়ে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব।